কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা 3টি ভৌতিক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পড়ে শোনাব। যারা ভীতু আছেন তারা এই ভিডিও এড়িয়ে চলুন, আর যারা সাহসী তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার অনুরোধ রইল। আমাদের প্রথম ঘটনার নাম রাস্তা যখন ফাঁকা। ঘটনাটা ঘটেছে ঈশ্বরদী রুটে, প্রায় মধ্যরাতে। সেই রুটের দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক 12টা থেকে 12:30টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসে যাত্রী ছিল একজন, আর ড্রাইভার এবং হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী উঠানামা করার কথা, কিন্তু কেন জানি সেদিন কোনো স্টপেজ থেকে কোনো যাত্রী উঠেনি। বাসটি শহর ছেড়ে আরো দূরে চলে গেলে এবং একটি জায়গাতে লোকের মুখে শোনা ওই জায়গাটি অনেক খারাপ, সেখানে থামলো। সেখানে দুইজন লোক দাঁড়িয়ে আছে দেখা গেল। তারা বেশ লম্বা, চওড়া এবং সাদা আলখেল্লা, অর্থাৎ সাদা একটি জামা পরা। মুখ অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। তাদের মধ্যে একজনের হাতে ছোট বাচ্চার কাফনে মোড়া লাশ। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দিবেন। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছু বললেন না। তারা বাসে উঠে এলো। তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হয়ে গেছে বলে মনে হলো। যতই স্পিড বাড়ায় বাস আর তেমন এগোয় না। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতেও গিয়ে বসলো একদম পিছনের সিটে। বাসের অন্য 3জনের ততক্ষণে কাহিল অবস্থা। ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে, নড়াচড়া করতে পারছে না। হঠাৎ মনে হলো পিছনের সিট থেকে কড়মড় করে হাড় চাপানোর শব্দ আসছে। 3জনেই বুঝতে আর বাকি ছিল না যে তারা কোনো সাধারণ মানুষ নয়, এরা অন্য কিছু। তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্য এই বাসে উঠে এসেছে। অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সেই একমাত্র যাত্রীটা এর মধ্যে নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে দরজার কাছের সিটে এসে বসেছে। তার এবং ড্রাইভারের মধ্যে কোনো কথা হয়ে থাকতে পারে, ঠিক জানি না। লোক দুইটা যখন নেমে যাবে, দরজার কাছে আসা মাত্রই ড্রাইভার লাইট জ্বালিয়ে দিল। সেই যাত্রীর খুব কৌতূহল ছিল যে তারা দেখতে কেমন। তখন দেখা গেল তারা মানুষের মতোই দেখতে, কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত। সেটাই তাদের অশরীরী ভাবটা ফুটিয়ে তুলেছে। তাদের হাতে আগের মতোই ছোট বাচ্চার লাশ কাফনে মোড়া। তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, তোর মায়ের দুধের অনেক তেজ, তাই আজকের মতো বেঁচে গেলি। এই বলে তারা কবরস্থানে নেমে গেল। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন আমরা দ্বিতীয় ঘটনা পড়ব। আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের, ওনার নাম ছিল শিপন। তার ঘটনাটা আমার কাছে খুব ভয়ানক লেগেছে, তাই আপনাদের কাছে আমার এই মেইল। শিপন ভাই আমাদের কাছে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। 7 থেকে 8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরানো রেল স্টেশনে এর পাশে থাকতাম। আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ, গাঁজা, হিরোইন, আফিম খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল 2 রেল লাইনের মাঝ বরাবর, মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালায় ভরা। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করতো না ওখানে যেতে।
সবাই ওই জায়গাটাকে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে, ট্রেনে কাটা পড়েছে। আমরা ওইসব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মাঝে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে ঘাসের উপর শুয়েছিলাম। চাঁদের আলো ছিল, তাই ভালো লাগছিল। 4 জনেই মোটামুটি মাতাল মাতাল অবস্থা। আমার হালকা চোখ বুজে আসতেই হঠাৎ দেখি সামনে সামনে একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট একটি বাচ্চা রেল লাইনের উপর শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠলো না। ঘুরে দেখলাম তখন বাজে রাত 3টা 40 মিনিট। প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম। তারা বিশ্বাস করলো না, বলল হয়তো বিড়াল টিড়াল হবে। আমিও বিষয়টিকে পাত্তা দিলাম না। তারপর প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকেও পাত্তা না দেওয়াই ছিল আমাদের জীবনের মস্ত বড় ভুল। কারণ এরপর দিনে আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ। ঠিক এরপর দিন আমরা 4 জন মিলে আবারও সেখানে আড্ডা দিই। কাঠ খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি। তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত 3টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল, বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2জনও বমিও করছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল। তারা চলে যাচ্ছে, কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমার ও পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল। আমি ঘুমের মধ্যে তাদের যেতে বললাম, কিন্তু বন্ধুরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণের পর হঠাৎ আমার ঘুম ভাঙল একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপর হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমি ঘুম থেকে উঠে এই মেয়েটা দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে। সাহস করে এই কে রে বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলছে। আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল। আমি ঘড়ি দেখলাম, ঠিক 4টা বাজে। বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। তার 2 পা আমার গলার 2 পাশ দিয়ে এসে ঝুলছে এবং 2 হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচে দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণে চেষ্টা করি। এইভাবে প্রায় কতক্ষণ যায়, কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বাসার বিছানায় দেখলাম। পাশে আম্মু আব্বু বসে আছে। তারা আমাকে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছিল, তোর মুখে কাটলো কিভাবে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে এসেছে। তখন আব্বু বলল, এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে যান। তারা লাইন ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ দূর থেকে লাইনের উপরে আমাকে দেখে তারা মনে করেছিলেন কোনো লাশ, হয়তো ট্রেনে কাটা পড়েছে। কিন্তু
কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান। এর মাঝেই আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরেছিলেন। এরপর আমি ব্যাপারটা আমার বন্ধু এবং সকলকে বলি। আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। আব্বু এটাও বলেন যে আমাকে রেললাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে। তারপর থেকে আমি মদ গাঁজা রাতের আড্ডা একেবারেই ছেড়ে দিই। তো দ্বিতীয় ঘটনা আমাদের এখানেই শেষ হলো। এবার আমরা পড়ব তৃতীয় ঘটনা। চলেন শুরু করি। জানিয়েছেন সোহানুর রহমান অনন্ত। ঘটনাটি 1995 সালের হেমন্তের মাঝামাঝি। আমার স্যারের নাম আতিক। তিনি ছিলেন আমার অঙ্কের শিক্ষক। বর্তমানে একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে আছেন। স্যারের দেশের বাড়ি চাঁদপুরে। ঘটনাটি যখন ঘটে, স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন গ্রাম থেকে 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে। বেতন বেশি হওয়ায় স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ বিকেলে সাইকেল চালিয়ে কাশিমপুরে যেতেন, আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন নিজ গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলের ফাঁকা ধানের মাঠ রয়েছে। দিনের বেলা কৃষকে পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটা সমস্যা হওয়ায় রিকশায় করে চললেন। আকাশের অবস্থা খারাপ, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা, আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্য ভোরবেলা যাওয়া যেত, কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারায় বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হলো। কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার। স্যারের একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না। তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাইরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই স্যারের। ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন। স্যার হাসি মুখে বললেন, কাল ভোরে আমার ঢাকা যেতে হবে, অতএব আজকে রাতেই গিয়ে সব কিছু গুছাতে হবে। ঝড় থামলে রাত 11:30টায় একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাহির পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। 1 পা 2 পা করে স্যার ছাড়া বনের কাছে চলে এলেন। ছাড়া বন মানে সে বনের আশেপাশে কেউ থাকে না এবং খুব খারাপ বন। ছাড়া বনের পাশেই চিতাখোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবুও সাহস হারালেন না। চিতাখোলার কাছে আসতে এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল। সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল। স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে এলেন। বাতাসে কাদামাটির গন্ধ। স্যার খোলা রাস্তা ধরে এগুতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মোড়া চাঁদ উঁকি দিয়েছে। চারদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলছেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে, তা থেকেই পায়ের শব্দ আসছে। স্যার পেছনে তাকালেন, কোথাও কিছু নেই। আবার হাঁটতে লাগলেন, আবার পেছনে সেই শব্দ। স্যার আবার পেছনে ফিরে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে প্রায় 5 থেকে 6 হাত দূরে। চোখ দুটো সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুরটা জীবনও দেখিনি। স্যার আবার হেঁটে চললেন। পিছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরোলে বোধহয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষের দেখা পাওয়া যেত।
ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন স্যার। পিছনে তাকিয়ে দেখে কিছু নেই, কুকুরটাও নেই, ফাঁকা রাস্তা, আর রাস্তার দুপাশের গাছগুলো যেন ভেঙে পড়েছে স্যারের মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যারে আরো দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভেতরে আর অর্ধেক বাইরে, স্যারের দিকে তাকিয়ে ডাকছে। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মনে নেই। পেছনে আবার সেই পায়ের শব্দ। স্যার তাকিয়ে দেখেন, এবার একটি নয়, দুটি নয়, কয়েক হাজার কুকুর স্যারের পেছনে দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারে সাহস হারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো এখনই মনে হচ্ছে স্যারকে ক্ষতি করে দেবে, অর্থাৎ কামড়ে দেবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তা, তাই অনেক দূর দেখা যাচ্ছে। ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাপড়ে মোড়ানো লাশ, সাদা কাপড় বাঁধা, পা নেই, মাথা নেই। এবার পেছনে কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ানক সে হাসি, তা বলে বোঝানো যাবে না। স্যার কি করবেন ভেবে পাচ্ছে না, শুধু বুঝতে পারছেন প্রচন্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নড়াতে পারছে না। ছায়ামূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ। তারপর আর কিছু মনে নেই স্যারের। যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শরীর। রাস্তা থেকে 10-20 হাত দূরে, চারদিকে তখন অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যায়। বিশ্বাস অবিশ্বাস আপনাদের কাছে। তো এই তৃতীয় ঘটনাটি এখন শেষ হলো। তো আমাদের এই 3টি ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটা নতুন, এবং যারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম আরও ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। আর আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান আমরা অবশ্যই বানাবো। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া যদি কোনো ভূতের ঘটনা হয়, আপনাদের ইমেল করে পাঠাতে হবে না, কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। পরবর্তী ভিডিও হয়তো আপনাদের কমেন্ট করা গল্প দিয়ে আমরা তৈরি করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস তারা প্রত্যেকেই সাহসী। তাই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আবারও বলছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।